সালামু আলাইকুম। গেল কয়েকদিন আগে বিমস্টেকে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাৎ এবং পার্থক্য দেখা দিয়েছে। দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম, আর বৈঠক তো একটাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঘোল কে খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে? আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক। এর পাশাপাশি আপনার এই বৈঠক আয়োজন নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। আসুন দেখি ফ্যাক্ট কি, বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে। যেমন দুপক্ষ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই নেতার কথাবার্তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ভারত এবং বাংলাদেশ সরকারের মুখপাত্রদের কাছ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ফেরত ইস্যু নিয়ে আমাদের প্রেস সচিব যে বক্তব্য জানিয়েছেন, ভারতের কোন গণমাধ্যম এ নিয়ে বক্তব্য দেয়নি যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আদৌ কি শেখ হাসিনার ফেরত নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে কথা বলেছেন, বা যদি বলেও থাকেন মোদি আসলে পাল্টা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন, এটা নিয়ে কিন্তু ভারতের গণমাধ্যম ব্যাখ্যা দেয়নি বা তারা বক্তব্য দেয়নি। আবার অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে সরকারের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে, আর ভারতের অবস্থান যেন অনেকটাই উল্টা। বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে, তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদি কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন, মোদিকে অনেকটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। দিল্লিতে কূটনৈতিক পর্যবেক্ষক যারা আছেন তাদের বক্তব্য যে সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা সেটা কম হয়েছে। দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উত্থাপন করেছেন, যার জন্য যেটা অস্বস্তিকর সেটাকে তারা পাশ কাটিয়ে গিয়েছেন। সুতরাং এই ঢাকা এবং দিল্লির জন্য এই প্রধানত যে বৈঠকটা আসলে যুগান্তকারী কোনো পদক্ষেপ নিয়ে আসবে না। আর ভারত যে এই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছিল এটা কিন্তু আমরাও বুঝতে পেরেছি। গেল কয়েক সপ্তাহ ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখনই বারবার জিজ্ঞেস করা হয়েছে যে ব্যাংককে ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি কোনো বৈঠক হচ্ছে কিনা, তিনি বলছেন যে এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। এমনকি 2 দিন আগেও আমরা এটা জানতাম না, প্রথম দিন রাতেও জানতাম না। হুট করে বিমস্টেক প্রোগ্রামের ঠিক মাঝখানে সম্ভবত রাত 2টার দিকে আমরা জানতে পারলাম যে দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে। আপনার টোটাল এই বৈঠকের পর অবশ্যই একটা পজিটিভ ভূমিকা যেমন আছে, এটা নিয়ে পাশাপাশি কিছু ইস্যু তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। আর যে মেইন ইস্যু হচ্ছে কি মুখপাত্র, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব, তিনি যতগুলো কথা বলেছেন, ভারতের যিনি সরকারের প্রধান মানে কি বলা হয় যে মুখপাত্র, তার বক্তব্যের সাথে অনেক কিছুতে ভিন্নতা চলে আসছে। এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। ভারতের গণমাধ্যম আনন্দবাজার তারা আমাদের দেশের প্রথম আলোকে কোটেশন করে নিউজটা করেছে, কিন্তু তাদের দেশের মুখপাত্র অথবা তাদের দেশ থেকে যে হ্যাঁ শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া নিয়ে কথা বলা হয়েছে বা না বলা হয়েছে, এই নিয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি। ইভেন কেউ কেউ বলছেন এর পরবর্তী সময় আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলামের বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমগুলো তারা কিন্তু অনেকটা যোগ করেছে যে বাংলাদেশ সরকারের যিনি মুখপাত্র তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন। পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন মানে হচ্ছে একতরফা বা এক পেশে কথা বলছেন, আর তিনি যে কথাগুলো বলছেন এগুলোর পেছনে নাকি কোনো এভিডেন্স মূলক তথ্য বা উপাত্ত তিনি উত্থাপন করতে পারেননি। তার মানে আমাদের প্রেস সচিব যে কথাগুলো বলছেন ভারত এটাকে কাউন্টার করছে। এখন ভারতের কাজই হচ্ছে দুইটা বিষয় আছে এখানে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো ইস্যুতে তারা গুজব ছড়ায়, হতে পারে সেখানে আলোচনা হয়েছে আমাদের প্রেস সচিব বলছেন, কিন্তু ভারতের এটা গুজব হিসাবেই প্রেস সচিবকে কালার করার চেষ্টা করছেন। আবার হতে পারে ভারতের গণমাধ্যমগুলো সঠিক বলছে, আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট। কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনার পরে দুইটা জিনিসই শুনতে চাইছে, যে ডক্টর ইউনূস মোদির কাছে শেখ হাসিনার ফেরত চাইছে কিনা, আর মোদি
শেখ হাসিনারে ফেরত দিবে কিনা কি বলছে? তো যে পাবলিক ডিমান্ডের উপরে কোনো বক্তব্য, ভারত মনে করছে যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি এই টাইপের বক্তব্য দিয়েছেন, আর তিনি তার বক্তব্যগুলোর পক্ষে যথেষ্ট যুক্তি বা এভিডেন্স উত্থাপন করতে পারেননি। আসলে কে ঘোল খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের প্রেস সচিব শফিক সাহেব? এটা কোটি টাকার একটা প্রশ্ন। আমার এই ভিডিওটা যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তোবা অনেকের রিজিক কিসমত বেঁচে যাবে। সারা পৃথিবীকে মানবাধিকারের সংজ্ঞা শেখায় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা কতটুকু মানবাধিকার ধারণ করে লালন করে? নাম্বার 2, সারা পৃথিবীকে বাক স্বাধীনতার যে ইস্যুটা আছে, ফ্রিডম অফ স্পিচ, এটা নিয়েও জ্ঞান দেয় তারা, কিন্তু তারা কতটুকু ধারণ করে লালন করে? আজকের দিনে সাম্রাজ্যবাদী এই রাষ্ট্রগুলো তাদের স্বার্থের বাহিরে আপনি কোনো একটা লেখা লিখছেন, একটা পোস্ট করছেন, একটা আওয়াজ তুলছেন, ভাই আপনার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, আপনার রেসিডেন্স বাতিল করে দিচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার আগে একটা কথা বলছিল, তৎকালীন সময়েও ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় ধরনের স্টুডেন্ট প্রটেস্ট হয়েছিল, খেয়াল আছে তো? ব্যাপক ধরপাকড় চালাইছিল সেই সময় বাইডেন, তবে বাইডেনের থেকে 2 ধাপ আগাই গেছে ট্রাম্প। আপনার ফিলিস্তিনের ইস্যুতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে 5 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভাবা যায় অপরাধ কি? এসব শিক্ষার্থীরা গত 2 বছর যাবৎ ফিলিস্তিনের উপর ইসলির যেই অ্যাক্টিভিটিস এগুলোর উপরে তারা ফেসবুকে লেখালেখি করছে, এমনকি প্রটেস্ট করছে, বা বিভিন্ন জায়গায় যে সমাবেশ হচ্ছে সেখানে গেছে। আপনার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও এই তথ্য প্রকাশ করে বলছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে আপনার বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর সাথে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি, এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরেও যারা প্রবাসী বা বিভিন্ন অভিবাসী গিয়ে নাগরিকত্ব নিছে তাদেরও ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বিভিন্ন অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। গেল 7 দিনে 4 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়ার মধ্যে 5 জন রয়েছেন বাংলাদেশি। এর মধ্যে 2 জনের বাড়ি সিলেট, 2 জন ঢাকা, 1 জন বগুড়ার। আর শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ভীতি তৈরি হয়েছে, অনেকে তাদের ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দিচ্ছেন। এখন আপনি কোথায় কথা বলবেন? মানে আমেরিকার ইসরায়েলের সাপোর্ট করতেছে, আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছেন না, যে রাষ্ট্রটাতে থাকছেন এর বিরুদ্ধে না, আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছেন। এখন ইসরায়েল আমেরিকার কলিজা। আপনি বুঝছেন যে কিভাবে সিস্টেমে মানুষের মতকে, স্বাধীন মত প্রকাশকে, অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এটা আপনারা বলতে দিবে না। এখন আমরা যেটা হেডিং এ দিছি, ডক্টর ইউনূস কিছু করেন, এই ইস্যুটা নিয়ে আমার ধারণা যে ডক্টর ইউনূসের কথার কোনো ভ্যালু আমেরিকা দিবে না, বাট তারপরেও বাংলাদেশের অনেকেই এই ঝামেলাটায় পড়বে, অনেকের রেসিডেন্টও বাতিল হবে। যেহেতু 5 জন স্টুডেন্টরা শুরু করছে, আমার মনে হয় সরকারের উচিত এই বিষয়গুলো নিয়ে আমেরিকার সাথে কূটনৈতিকভাবে একটু নেগোসিয়েশন করা, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সাম্রাজ্যবাদী ব্যবস্থায় আপনি বসবাস করছেন। ভালো থাকুন।